আচ্ছা, সবার প্রথমে আছে 6.1। 6.1 দেখতে মনে হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস। তো এর আগে আমি এক্সাম্পলটাও সচরাচর ইউজ করি যখন আমি শামসুল হক স্যারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আপনার টার্মিনাল 3-তে। তো আমি পিডি, তারপর শামসুল হক স্যার, তারপর হচ্ছে দলিত স্যার, আমরা যখন বসে এই ব্যাপারে কথা বলতেছিলাম, তো যে কোনো স্যামসাংয়ের তরফ থেকে একটা মানে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যে এক্সপ্লেনেশনটা আসলে ওই ক্লজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো তখন সে শামসুল হক স্যার তো বলতেছিলেন যে দেখেন, এক্সপার্ট সেই যে এইখানে কি লেখা আছে, হ্যাঁ, এখানে কি লেখা আছে সেটা বলতে পারে, সে এক্সপার্ট না। ইন বিটুইন দ্য লাইন কি লেখা নাই সেটা যে বলতে পারে সে হচ্ছে এক্সপার্ট। বুঝতে পারছি কথাটা? এখানে ইংলিশে লেখা আছে, এখানে সব ইংলিশে লেখা আছে। একটা ইংলিশের পারদর্শী তার জন্য খুব ইজি, কিন্তু এটা বাংলাদেশের ল এর ক্ষেত্রে সব ল 100% ল বাংলা কপি আছে। তার মানে এই না যে আমি পড়ে আমি ওটা এক্সপার্ট হয়ে গেলাম। হ্যাঁ, আমি ওটা বুঝতে পারি যে হ্যাঁ এখানে এরকম কিছু বলতেছে, বাট এক্সপার্ট হওয়ার জন্য কি লেখা নেই সেটা বুঝতে পারতে হবে। যেমন আমি যদি 6.1 আসি, এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ স্টেটেড ইন দ্য স্পেসিফিকেশন, the contractor shall make arrangement for the engagement of all staff level, local and otherwise, and for their payment, housing, feeding and transportation. কি লেখা নাই? লেখা নাই এটা যে এই ক্লজের মাধ্যমে এমপ্লয়ারকে, ইঞ্জিনিয়ারকে দায় মুক্তি দেওয়া হইল যে এই প্রজেক্টের জন্য যে কি এক্সপার্ট বা স্টাফ বা লেবার লাগবে এটা তাদের অ্যারেঞ্জ করা। বুঝতে পারছি কথাটা? এইখান থেকে দায় মুক্তি দেওয়া হলো, তাহলে এটা কার দায়িত্ব? দ্য কন্ট্রাক্টরের। এবং এর সাথে কি বলতেছে, একটাও কি বললাম আমি, যে তাদেরকে এখানে বলে দেওয়া হলো যে আমি তোমাকে দায় মুক্তি দিলাম। আর এই ক্লজটাতে সবচেয়ে বড় সমস্যা যেটা বলা হয় যে এটা ডিটেলস নাই। ডিটেল নেই কেন? দেখেন এইখানে যে বলা যাচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এই ওয়ার্ডটা, অ্যারেঞ্জমেন্ট যে ওয়ার্ডটা, সমস্যা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে কিসের অ্যারেঞ্জমেন্ট? পেমেন্ট, হাউজিং, ফিডিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এটা কি স্ট্যান্ডার্ডে হবে সেই ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া আছে 6.6-এ, কিন্তু বলা নাই যদি অ্যারেঞ্জমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ক্লজ নাম্বার 15.1 ওইটার হেল্প নিব। বুঝতে পারছি কথাটা? তাহলে এইখান থেকে এই 6.1 থেকে আমি আর কি কি জিনিস জানলাম, যে টোটাল প্রজেক্টের স্বার্থের জন্য, প্রজেক্টের কাজের জন্য যে নেসেসারি অথবা প্রয়োজনীয় বা কীভাবে যেটা মানে এই রিলেটেড যা যা লেবার স্টাফ লাগবে, নাম্বার ওয়ান এটা ম্যানেজ করা কন্ট্রাক্টরের দায়িত্ব। শুধু ম্যানেজ করলে হবে না, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাদের পেমেন্ট, হাউজিং, ফিডিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এই ব্যাপারে এই পেমেন্ট তারপর হাউজিং, এই দুটার ব্যাপারে সামনে ডিটেল বলা আছে। বাট যদি অ্যারেঞ্জমেন্ট করতে না পারে কী করা হবে সেটা বলা নাই। তো সেক্ষেত্রে আমরা হেল্প নেবো 15.1-এর। তো 6.1-এর সাথে আমি রিলেট করতেছি 6.6 আর 15.1। ওকে, নাম্বার 2-তে আসি। 6.2 রেট অফ ওয়েজেস অ্যান্ড কন্ডিশনস অফ লেবার। রেট অফ ওয়েজেস অ্যান্ড কন্ডিশন অফ লেবার, আমি যদি নর্মালি একটু রিডিং পড়ি, দ্য কন্ট্রাক্টর শ্যাল পে রেটস অফ ওয়েজেস অ্যান্ড observe conditions of labor which are not lower than those established for the trade industry where the work is carried out। তার মানে কি বলতেছে যে এইটা হচ্ছে, এখানে দুইটা জিনিস আছে। এই যে রেটটা, এই যে রেট, এইটা ওই ট্রেড এবং ইন্ডাস্ট্রি রিলেটেড হইতে হবে, এবং এবং হোয়ার দ্য ওয়ার্ক, অর্থাৎ লোকালি যে রেট ওই অনুযায়ী হইতে হবে। তবে সেই ক্ষেত্রে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট একটা সেটেল করা, এটা সেটেল করাটা ডিফিকাল্ট। তখন সেই ক্ষেত্রে আমি হেল্প নেব হচ্ছে 6.4-এর। ওকে,
আর সেই ক্ষেত্রে আপনারা নোট নিয়ে রাখেন, ইমপ্লিমেন্টিং লেবার স্ট্যান্ডার্ড ইন কনস্ট্রাকশন এ সোর্স বুক 2003 একটা বই আছে, সেই বইকে আমি যদি কখনো এই ধরনের মানে ডিসপিউটটা একটু বড় হয়ে যায় বা এই ধরনের কোনো যদি কনফিউশন একটু বেশি হয়ে যায় যে লেবার স্ট্রাইক করে বসছে, লেবার আনরেস্ট হয়েছে, তখন সেই ক্ষেত্রে হেল্প নেওয়ার জন্য, মোর ডিটেলে যাওয়ার জন্য আমরা বইয়ের হেল্প নেব, সেটাকে ইমপ্লিমেন্টিং লেবার স্ট্যান্ডার্ড ইন কনস্ট্রাকশন এ সোর্স বুক 2003, এই বইয়ের আমরা হেল্প নেব। বুঝতে পারছি কথা? তাহলে এইখানে রেটের ক্ষেত্রে দুইটা জিনিস লোকালি ওই মানে ওইখানকার হইতে হবে এবং ওই ট্রেডার হইতে হবে। আর সেই ক্ষেত্রে যদি কমপ্লায়েন্স মেনটেন না হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সরি ভাই, যাক স্ক্রিন শেয়ার ছিল না, এটা রেকর্ডিং নিয়ে আশা করে ওটা হবে না, কারণ রেকর্ডিং স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। আচ্ছা 6.2 এখন স্ক্রিন দেখাচ্ছে ভাই? জি ভাই, ওকে, এবার ঠিক আছে। সরি সরি সরি। 6.2 তে তাহলে কি দেখতেছে, রেট অফ ওয়েজেস অ্যান্ড কন্ডিশন অফ লেবার, এখানে কি বলতেছে, দ্য কন্ট্রাক্টর শ্যাল পে রেটের অফ ওয়েজেস, এই রেট ওয়েজেস কী হবে, লোকালি হতে হবে, ওই ট্রেডার হতে হবে। ওকে, আর যদি না হয়, আচ্ছা সেক্ষেত্রে ডিটেলিংয়ে গেলে ওই 2003 যে বইটা আছে ওই বইটার আমরা হেল্প নিব। আর সেই ক্ষেত্রে লোকাল হেল্পটা কোথেকে নিব, লোকাল হেল্পটা নেব 6.4 থেকে। ওকে, আর সেই ক্ষেত্রে যদি কমপ্লায়েন্স মেনটেন না হয়, সেই ক্ষেত্রে যদি কমপ্লায়েন্স মেনটেন না হয়, তাহলে সেক্ষেত্রে আমি 15.1 এর হেল্প নিব। তাহলে 6.1 দেখলাম, 6.2 দেখলাম, এই এই জিনিসগুলো চিনি চালাচালের ভিতর খুব বেশি একটা আসে না, যেগুলো আসে সেগুলো ইনশাল্লাহ সামনে আসতেছে। নাম্বার 6.3, 6.3 সোজা বাংলায় যদি বল পার্সন, আচ্ছা 6.3 যেটা বলতেছে যে আপনি চাইলে এমপ্লয়ারের তরফ থেকে কাউকে রিক্রুট করতে পারবেন না বা অ্যাটেম্প টু রিক্রুট হইতে পারবে না। বুঝতে পারছি কথা? আপনি এখন রোডস অ্যান্ড হাইওয়েজের কাজ করতেছেন, আপনি রোডস অ্যান্ড হাইওয়েজে একজন কর্তব্যরত আছে, এরকম কাউকে আপনি রিক্রুট করতে পারবেন না। তার কারণ কি, তাহলে সেই ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। ওকে, তবে সেক্ষেত্রে রিটায়ার্ড পার্সন যদি হয়ে থাকে, এলপিআর শেষ করে ফেলছে, এরকম যদি পার্সন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রিক্রুট করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা হেল্প নেব 1.1.2.6, সেটা হচ্ছে এমপ্লয়ার্স পার্সোনাল। ওইখানে সাধারণত এমপ্লয়ার পার্সোনাল কারা হবে ওইটা এখানে বলা আছে। তাহলে কতর কথা বললাম, 1.1.2.6। এর বাইরে আমরা আরও হেল্প নিব হচ্ছে 3.1 অ্যান্ড 3.2। এখন আপনারা আমরা জিজ্ঞেস করতে পারেন যে হাসিব ভাই, এইখানে তো আপনি এতক্ষণ এমপ্লয়ারের কথা বললেন, কিন্তু 3.1-এ তো এমপ্লয়ারের কথা বলা নাই। 3.1-এ এমপ্লয়ের কথা বলা, 3.1-এ কিসের কথা বলা আছে, 3.1-এ ইঞ্জিনিয়ারের কথা বলা আছে। এখন এইখানে একটু কনফিউশন থেকে যায় যে এইখানে যে শুধু এমপ্লয়ের কথা বলা আছে, তাহলে কি আমি কনসালটেন্ট যে আছে তাহলে তাদের কি কাউকে রিক্রুট করতে পারবো? বুঝতে পারছি? কারণ এখানে তো কোনো আমার কন্ট্রাকচুয়ালি কোনো অব্লিগেশন দেওয়া নাই যে আমি ইঞ্জিনিয়ারের কাউকে রিক্রুট করতে পারবো না, এই ধরনের কোনো কিছু তো এখানে বলা নাই। তো সেই ক্ষেত্রে যদি আপনি রিক্রুট করে ফেলেন, যদি যদি এমপ্লয়ার কাউকে রিক্রুট করে ফেলেন, তাহলে ওটা সাথে সাথে বাদ, ওটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই। কিন্তু যদি ইঞ্জিনিয়ারে কাউকে রিক্রুট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দুইজনের রিক্রুটমেন্টের বা জয়েনিংয়ের বা কবে থেকে সে আপনার হয়ে কাজ করতেছে এবং কবে থেকে ইঞ্জিনিয়ার হয়ে কাজ করতেছে, এই দুইটার মধ্যে আমরা ম্যাচ করে দেখব। এই দুটার মধ্যে আমরা ম্যাচ করে দেখব, যেটা আগে সেটাকে প্রায়র হবে। তবে সেক্ষেত্রে যদি সিলভার বুক হয়ে থাকে, তাহলে সেটারও কোনো প্রশ্ন নাই, কারণ সিলভার বুকে এখানে কোনো ইঞ্জিনিয়ারের কোনো অব্লিগেশন নাই, আছে এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভ ইজ অলসো এ এমপ্লয়ার্স। বুঝতে পারছি? মানে সেই ক্ষেত্রে সিলভার বুকের ইঞ্জিনিয়ার পার্টটা এখানে কভার হয়ে যাচ্ছে। এবার আসি 6.4-এ। 6.4-এর ক্ষেত্রে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে রিলেভেন্ট লেবার ল অ্যাপ্লিকেবল টু দ্য, এইখানে যে লেবার লর কথা বলা হচ্ছে, আর এইখানে একটা জিনিস মার্ক করতে হবে, এই লেবার ল বলা হচ্ছে যে
কান্ট্রি লেবার ল। এখানে কিসের কথা বলা হচ্ছে? কান্ট্রি, যে কান্ট্রিতে হবে, যেমন আফ্রিকান একটা কোম্পানি ব্রাজিলে যে কাজ করতেছে, তাহলে সেক্ষেত্রে ব্রাজিলের ল ফলো হবে। সেই ক্ষেত্রে তাকে মেকশিওর করতে হবে কি কি এমপ্লয়মেন্ট, হেলথ, সেফটি, ওয়েলফেয়ার, হেলথ, সেফটি, ওয়েলফেয়ার, ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন। এই দুটার মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে আমি বিদেশে যাচ্ছি ওই জায়গার ল, আরেকটা হচ্ছে আমি যে দেশ থেকে যাচ্ছি সেই দেশের ল। যদি এমন হয়ে থাকে, আচ্ছা এইটার মধ্যে কেউ কোনো ডিফারেন্স বলতে পারেন যে এই লটা কেন ভ্যারি করবে বা কিভাবে ভ্যারি করে? এনিওয়ান? আমি কি নেটওয়ার্কে আসি তো নাকি? কারো কোনো আইডিয়া? না ভাই নেই। একটা হচ্ছে ইমিগ্রেশন ল, আর একটা হচ্ছে যখন চাইনিজ কোনো ব্যক্তি এইখানকে এসে কাজ করতেছে, বুঝতে পারছি এবার কথাটা? একটা হচ্ছে ওই ওর, ও যে চাইনিজ কান্ট্রির, ওদের ওইখানকার ল, বুঝতে পারছি কথা? আর একটা হচ্ছে আমাদের এখানকার ল। তার মানে ভাই ফার্স্টের যে ইমিগ্রেশনটা এটা হচ্ছে যে দেশে কাজ হচ্ছে যে লোকেশনে হ্যাঁ, সেই জায়গার ল। সেই জায়গার ল চাইনিজদের ক্ষেত্রে, মানে হ্যাঁ, যে ওখানে ফরেনদের আসছে, ক্ষেত্রে। হ্যাঁ ফরেনের ক্ষেত্রে ইমিগ্রেশন ল। কারণ ও বাংলাদেশে আসছে, ওর বাংলাদেশে ফলো করতে হবে। হুম হুম। কিন্তু যে বেতনটা ওর ওইখান থেকে দেওয়া হচ্ছে, সেই বেতনটা তো সেখানকার বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে হবে, বুঝতে পারছি এবার? হ্যাঁ ঠিক আছে? তো সেই ক্ষেত্রে, আর এইখানে যে সেফটি, এইখানে যে সেফটির কথাটা বলা আছে, এইখানে যে সেফটির কথাটা বলা আছে, এইখানে একটু কারোর কাছে যদি কাগজ কলম থাকে, কাগজ কলম থাকলে একটু, কাগজ কলম একটু একজন, হুম, কি বলতেছিলাম, আহ, এখানে সেফটি যে কথাটা বলা আছে ওইখানে একটু কাইন্ডলি লিখে নেন 4.8। ওকে, ওখানে কি লিখে নেবেন? 4.8। আচ্ছা 4.8-এ সেফটি প্রসিডিউর বলা আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এইটার সাথে 6.4-এর সাথে আমার ওই 4.8 রিলেটেড। ওকে, আচ্ছা ইমিগ্রেশন, এই যে সেফটি অফ ওয়ার্কের কথা বললাম, এই সেফটি অফ ওয়ার্কের কথা বলা আছে, ডিটেলস বলা আছে কোথায়? 4.8-এ। ওকে, আচ্ছা সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস, যেটা লেবার ল, লেবার ল যে ইম্পোজ হবে, লেবার ল যে আমার এখানে ইম্পোজ হবে, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটু আমি একটু দেখি, পাইছি এটা? ওইখানকার যে লেবার লর কথা বললাম, যে কান্ট্রিতে কাজ হচ্ছে, হ্যাঁ, সেখানকার যে লয়ের কথা বললাম, এটা এখানে ডিটেল বলা আছে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে সেফটির কথা বলছি, সেফটির কথা বলা শেষ। আর হচ্ছে কই গেল সেফটি, হেলথের কথা, হেলথের কথা 6.7 আসতেছে, ওখানে আমরা আরও ইনশাল্লাহ আরও ডিটেল পাবো। এরপর আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট ল। আমরা আজকে যতগুলা ক্লজ দেখব এর মধ্যে তিনটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে তিনটা ক্লজের কথা বলতে পারি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 6.5, একটা হচ্ছে 6.7, আর একটা হচ্ছে 6.8, সরি 6.9টাও মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখন আমাদের আসলাম রিয়েল লাইফ প্রবলেমের মধ্যে চলে আসলাম, সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আচ্ছা এই ওয়ার্কিং আওয়ারটা এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে অবশ্যই লোকালি রিকগনাইজ ডে অফ রেস্ট হইতে হবে। ওয়ার্কিং আওয়ার কতক্ষণ হবে? আচ্ছা, তার আগে একটু ওই যে একটু আগে বলছি না আমরা ক্লাস শুরু করার সময় যে আমরা অন্যগুলোর সাথে কি ডিফারেন্স আছে একসাথে আমরা সবগুলা দেখে নেব। সেই ক্ষেত্রে 6.5-এ সমস্যা হচ্ছে রেড বুক, ইয়েলো বুক এই দুইটাতেই সাধারণত মেনশন করা থাকে যে এই ওয়ার্কিং আওয়ারটা কতক্ষণ হবে, কিন্তু সিলভার বুকে যেসব প্রজেক্ট হয় সেই সব বুকের টেন্ডার স্টেজে সাধারণত এটা উল্লেখ থাকে না। তাহলে কি বললাম, রেড বুক এবং ইয়েলো বুকে যে টেন্ডারগুলো হয় সেইগুলোতে সাধারণত টেন্ডার স্টেজে বা টেন্ডার ডকুমেন্টে অ্যাপেন্ডিক্সে এটা উল্লেখ থাকে ওয়ার্কিং আওয়ারটা কি হবে, কিন্তু ইপিসি বুকে সিলভার বুকে এই ধরনের সাধারণত ওয়ার্কিং আওয়ারের কোনো ক্যালকুলেশন থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইখানে যে বলা আছে যে লোকালি রিকগনাইজ হইতে হবে অর এই যে ওই যে যেটা বলছিলাম অ্যাপেন্ডিক্স টু টেন্ডার সাধারণত এটা বলা থাকে, কিন্তু এর বাইরে যদি কাজ হয় তাহলে সেটা অবশ্যই কোনটাকে বলা থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারের কনসেন্ট থাকতে হবে, অথবা যদি এমন হয় আনঅ্যাভয়েডেবল অর নেসেসারি টু প্রোটেকশন লাইফ আর প্রপার্টি ফর সেফটি ওয়ার্ক, যদি এই ধরনের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ওয়ার্কিং আওয়ার যেটা আছে এর বাইরে আমরা কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আচ্ছা, একটু আবার উপর থেকে রিক্যাপ করি যে ওয়ার্কিং আওয়ারটা সাধারণত আমরা যেটা হয় যদি উল্লেখ না থাকে আমরা দুইটা এক্সাম্পল সাধারণত ফেডিক বুক যেখানে সেসব জায়গায় ফলো করা হয় দুইটা এক্সাম্পলকে স্ট্যান্ডার্ড ধরা হয়, একটা হচ্ছে ইসরায়েলের আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের। ইসরায়েলের একটা লেবার ল আছে যেটা মনে হয় 16 অ্যামেন্ডমেন্ট চলছে, অনেকবার সংশোধন হয়েছে এবং এটা ফাইনালি মনে হয় 2017, সেটা হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক অ্যান্ড রেস্ট ল। ওকে, সেখানে বলা আছে জিউস যারা আছে, হ্যাঁ ইহুদি যারা আছে তাদেরকে শনিবারে ছুটি দিতে হবে মাস্ট। ওকে, এর সাথে সানডে অথবা ফ্রাইডেতে সে ছুটি পাবে, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তারা চাইলে শনিবারও ছুটি নিতে পারে, সানডেতেও নিতে পারে, ফ্রাইডেতেও নিতে পারে, বাট তাদেরও 2 দিন ছুটি হবে। কিন্তু ইহুদিদের জন্য বলা আছে স্যাটারডে মাস্ট, এবং অন্য ধর্মের যারা আছে তারা তাদের মতো করে এই ছুটিটা নিতে পারবে। এবং ইউরোপীয় ইউনিয়নের যে লটা আছে সেই ক্ষেত্রে ওরা আমার যতটুকু মনে পড়ে যে আমাদের দেশে একসময় খুব এটা নিয়ে যখন রানা প্লাজা অ্যাক্সিডেন্টটা হইলো এটা নিয়ে খুব হইচই হইলো যে পরবর্তীতে তারা দুইটা মানে কি বলবো দুটো গ্রুপ করলো, একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বেসড, এটা মনে হয় অ্যাকর্ড, আর সেক্ষেত্রে ইউএসএ বেসড অ্যালায়েন্স করলো। হ্যাঁ, এবং ইউরোপীয় ইউনিয়ন ওদের এখানকার লেবার লর কিছু ফান্ডামেন্টাল বা প্রিন্সিপাল আছে সেগুলো এখানে ফলো করা হলো। সেটা কি, একটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানে নর্মাল ওয়ার্কিং আওয়ার হবে 48 আওয়ার্স এ উইক। আপনার তার হাতে কাজ থাক না থাক তাকে অন্তত 48, তুমি যখন তাকে মানে অনবোর্ড করে ফেলছে তাকে 48 আওয়ার্সের জন্য তাকে কাজ দিতে হবে। যদি কাজ না দিতে হয় তাহলে কাজ দিতে না পারে অন্তত তাকে ওই স্যালারি কিন্তু দিতে হবে। নাম্বার 2 হচ্ছে অবশ্যই তাকে রেস্ট দিতে হবে, এবং সেটা এমন না যে আচ্ছা তুমি 3 ঘন্টা কাজ করলা তারপর আবার 3 ঘন্টা রেস্ট নাও, আবার 3 ঘন্টা কাজ করবো আবার 3 ঘন্টা রেস্ট নাও, এটা হইতে পারবে না। এটা অবশ্যই 11 কনজিকিউটিভ আওয়ার হইতে হবে। কি বলছে, 11 কনজিকিউটিভ আওয়ার হইতে হবে। নাম্বার 3 হচ্ছে সেটা হচ্ছে 6 আওয়ার কনজিকিউটিভ ওয়ার্ক উইথ রেস্ট মাস্ট, এবং সারাদিনে আজকে আমার সাপোজ 8 ঘন্টা কাজ আছে বা 10 ঘন্টা কাজ আছে, এটা কখনোই 6 ঘন্টার বেশি ব্যাক টু ব্যাক হইতে পারবে না। হ্যাঁ, 8 ঘন্টা তো প্রথমে 4 ঘন্টা দিলাম, তারপর আবার 2 ঘন্টা বা 1 ঘন্টা ব্রেক, তারপর আবার 4 ঘন্টা, কোনো সমস্যা নাই, কিন্তু কখনোই কনজিকিউটিভ 6 আওয়ারে বেশি কাজ হইতে পারবে না। এবং উইকলি তাকে একদিন ছুটি দিতে হবে, একদিন না, ওখানে দিনের কথা উল্লেখ নাই, ওখানে উল্লেখ আছে আওয়ারের কথা, সেটা হচ্ছে কনজিকিউটিভ 24 আওয়ার্স হতে হবে। কি বলছি, কনজিকিউটিভ 24 আওয়ার্স হতে হবে। এমন না যে ফ্রাইডেতে হাফ আর বৃহস্পতিবারে বা স্যাটারডেতে হাফ, এরকম হইতে পারবে না, 24 আওয়ার্স কনজিকিউটিভ হইতে হবে। এবং নাম্বার 5 সেটা হচ্ছে অ্যানুয়াল পে লিভ যেটা আছে সেটা 4 উইকস হইতে হবে, এবং মানে পেইড হইতে হবে, সরাসরি কথা পেইড হইতে হবে, 4 উইকস তো দিতেই হবে, সাথে আবার পেইডও দিতে হবে। নাম্বার 6 সেটা কি,
যদি রাতের কাজ হয় সেটা ইন্ডাস্ট্রিতে হোক অথবা ইন হাউস হোক আউটসাইড হোক, সেটা অবশ্যই এক্সট্রা প্রোটেকশন নিতে হবে। মানে ইউরোপীয় ইউনিয়নের এই যে 6টা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালগুলোকে এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, সব ইন্ডাস্ট্রিতেই তারা চেষ্টা করে এই লটা ইউজ করার জন্য। এবং যারা এই লটা ইউজ করে তারাই শুধু ইউরোপীয় ইউনিয়নে কোয়ালিটি সার্টিফাই হয়। এবং সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টে যেমন আমরা আইএসও সার্টিফাইড নিই, ইউর ক্ষেত্রেও কিন্তু ইউরো আলাদা সার্টিফিকেশন আছে। ইউএসএতে আপনি একটা এমন ইলেকট্রনিক্স গ্যাজেট আপনি ইউর মার্কেটে যদি বিক্রি করতে চান, তাহলে আপনার ফ্যাক্টরি অবশ্যই ইউর ওই লেবার লর সার্টিফিকেশন আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনার প্রোডাক্ট আপনি ওখানে বিক্রি করতে পারবেন না। আর ওয়ার্কিং আওয়ারে এটা গেছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কনসেন্ট নিয়ে নিতে হবে। আচ্ছা, আনঅ্যাভয়েডেবল এবং নেসেসারি, এই যে 3 নম্বরে যেটা বলা হয়েছে, এটার রিজনটা হচ্ছে সাধারণত আম, ঢাকা সিটিতে ফ্লাইওভারের কাজ বা গার্ডারের কাজ এইগুলা অনেক বেশি রিস্কি হয়ে যায়, অনেক বেশি রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যেটা শুরুতে বলছি লোকালি রিকগনাইজ ডে অফ রেস্ট, যেমন ঈদের দিন আমাদের এটা বন্ধ থাকে, এটা লোকালি রিকগনাইজ। বাট আমি যদি চাই যে না আমি ঈদের ওই 6 দিনে কাজ করব, সেটাও পসিবল। বাট অবশ্যই কনসেন্ট নিয়ে নিতে হবে অ্যাজ পার 3.4 অথবা সরি অ্যাজ পার 3.5 অনুযায়ী। অবশ্যই আমার এমপ্লয়ার্স যে আছে, এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভের কনসেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন মজার জিনিস হচ্ছে, এমপ্লয়ার যদিও আপনাকে যদি পারমিশন দেয়, তারপরে যদি কোনো ড্যামেজ হয়, ওই ড্যামেজের তাকে আপনি অভিযুক্ত করতে পারবে না। তার কারণ 17 অ্যাজ পার 17 মনে হয়, আমার যতটুকু ইয়ে আছে আবার দেখতে হবে, 17 তাকে এই ধরনের ইন্ডেমনিটি দেওয়া আছে যে আপনার এইসব কাজের জন্য তাকে কখনো দায়ী করা যাবে না। এখন এই 6.5-এর আমরা একটা কেস স্টাডি দেখি। ভাই হুম। আরেকটা বিষয়, ওই যে রেড বুকের পিসিসি তে কন্ট্রাক্ট ডাটা যেটা, ওটা কিন্তু ভাই এর সাথে ওই যে গভর্নমেন্ট হলিডের কথারও উল্লেখ থাকে। ইয়েস, ইয়েস, ইয়েস। গভর্নমেন্ট হলিডেও তো ওর সাথে থাকলে ওই দেশের রুলস অনুযায়ী পাওয়া যাবে, তাই না? ক্লারিফিকেশন অফ এ ওয়ার্ক অন হলিডে, এটা কে হ্যাঁ, ইস্যু করছে? আরএসডি ইস্যু করছে। সেটা হচ্ছে যে তুমি গার্ডার উঠাইতে গেছো, গার্ডার উঠাইতে যা তুমি দেশ যেখানে আগায় যেতেছে, তুমি সেখানে এতগুলো মানুষ মেরে ফেলছো। বুঝে ধরছো কথাটা? আপনাদের কি ঘটনাটা কি আপনারা ভুলে গেছেন কিনা জানি না, বা মনে আছে কিনা। সেটা হচ্ছে বিআরটি প্রজেক্টে গার্ডার ইরেকশনের সময় একসাথে 6 জন না 7 কতজন মারা গেছিল আমার এক্সাক্ট মনে আসছে না। তো এটা আচ্ছা ভাই, ওই যে একটা প্রাইভেট কারে সেটা সেই অ্যাক্সিডেন্টটা ইয়েস, নাকি? 15 আগস্ট 2022 সালে। হ্যাঁ 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 বক্স হ্যাঁ গার্ডার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিফটিং অ্যাট জসিমুদ্দিন উত্তরা অ্যাট বিআরটি করিডোর, it was মনে known আসলো। to you that the holiday of National Mooring Day. As per GCC 6.5, no work shall be carried out in the site on locally recognized day of rest. বুঝতে পারছি কথা? দেখলাম কেস স্টাডি যে এগুলোর কোনো রিয়েল লাইফের ইমপ্লিমেন্ট আছে কি না। এবং সেই ক্ষেত্রে কন্ট্রাক্টর আবার তখন তাকে রিপ্লাই দিছে যে আমরা যে ড্যামেজ হয়েছে, হ্যাঁ, যে ড্যামেজ হয়েছে, ড্যামেজের একটা রিপোর্ট এখানে এসে পেশ করছে। এবং কি বলবো, সে বুঝাইছে যে এটা আসলে টেম্পোরারি একটা কাজ ছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমরা আসলে প্রজেক্টটা এক্সেলারেট করতে গেছি, এই জন্য এই ধরনের চিন্তা করছে। ওই দিনে আমাদের ওখানে ট্রাফিক কম থাকবে, এই জন্য আমরা ওই দিনে ইলেকশন করতে গেছি। ওকে, অল যেটাই ঘটে না কেন, এন্ড অফ দ্য ডে এটা কন্ট্রাক্টরেরই দোষ। সেই ক্ষেত্রে এমপ্লয়ার কখনোই, আপনাকে যদি পারমিশন দিয়েও থাকে, আপনি এমপ্লয়ারকে কখনো দায়ী করতে পারবেন না। এখানে ভাইয়া আহ, হুম, মানে ব্যাপারটা হচ্ছে যদি এই ধরনের অ্যাক্সিডেন্টটা না ঘটে থাকতো হুম। 15 আগস্ট 2022-তে, অন দ্যাট কেস তো এমপ্লয়ারের মানে কোনো অবজারভেশন কি দেওয়া উচিত হতো? মানে গভর্নমেন্ট হলিডেতে তুমি কেন কাজ করছো, যদিও টেন্ডারে বলা ছিল যে গভর্নমেন্ট হলিডেতে কাজ রেস্ট থাকতে হবে। না, এটা 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 যদি সে অ্যাজ পার
3.4 অনুযায়ী employer may issue contractor instruction which may be necessary for the contractor to perform obligation under the contract. সে যদি অ্যাজ পার 3.4 এই ইনস্ট্রাকশন তার নেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি না নেওয়া থাকে, যদি না নেওয়া থাকে, অনেক ক্ষেত্রে এই ধরনের হয় যে ইনস্ট্রাকশন নেওয়া নাই কিন্তু আমি কাজ ক্যারি আউট করতে চাচ্ছি, কাজ ক্যারি আউট করতে চাচ্ছি, কিন্তু আমার এখানে প্রায়োরিটি দেখতে হবে, প্রায়োর দেখতে হবে কি ওখানে বলা আছে, কয়টা ক্লজের কথা বলা আছে, এ বি সি বলা নাই, কিন্তু আমি করতেছি কারণ কি এটা আনঅ্যাভয়েডেবল বা নেসেসারি আমার কাছে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে সে এমপ্লয়ারের কনসেন্ট ছাড়াও সে কাজ করতে পারবে, তবে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইন্সপেকশন সে রাখতে পারবে না। ভাই এক্ষেত্রে লাইবিলিটি সম্পূর্ণ তাহলে তো কন্ট্রাক্টরেরই। যদিও সে কনসেন্ট নিক আর না নিক পুরোটাই কন্ট্রাক্টরের। ওকে, মানে রিস্ক ফ্যাক্টর সবসময় কন্ট্রাক্টরেরই। ইয়েস। এটা আমরা কখন পড়বো? সেটা হচ্ছে যখন 17 পড়বো, ক্লজ নাম্বার কত পড়বো? 17, রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তখন এগুলো ক্লিয়ার হবে। ওকে, এবং স্পেসিফিক্যালি 17.1 একদম বলাই আছে যে কমপ্লিটলি এমপ্লয়ার এবং এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ আই মিন দ্য ইঞ্জিনিয়ারকে ইন্ডেমনিটি দেওয়া আছে অ্যাজ পার কোথায় 17.1। 17 ক্লোজটাতে রিস্ক, তারপর রিআউটের ওই বিষয়গুলো তোমার ভাই ওটাতে আছে। ভাই সময় কম, আমাদের আগাইতে হবে। 6.6 এখানে আসলে খুব বেশি একটা বলা নাই, ফ্যাসিলিটিস অফ লেবার। এইটা হচ্ছে 6.6, এটা কিভাবে ভাই যে লেটার দুটো দেখালেন ভাই ওগুলা কি আমরা নিতে পারবো? হ্যাঁ দেওয়া যাবে। এইটা এইটা দিব হচ্ছে 6. এটা দেব 6.1 এর সাথে। ওকে, এইটা যেটা 6.1 এরই একটা কি বলবো মিরর বলতে পারি আমরা। ওকে, এটা হচ্ছে একটা মিরর। ওকে, আচ্ছা সেই ক্ষেত্রে এইখানেও একই ধরনের অ্যাম্বিগুইটি এখানে আছে, সেটা হচ্ছে এই যে এখানে বলছে অল নেসেসারি অ্যাকোমোডেশন। এই নেসেসারি সংজ্ঞা কি এটা আমার জানা নাই, এবং ফিডিকের কমেন্ট্রিতে অথবা অন্য কোনো রায়েও এটা ডিটেল পাওয়া যায়নি। সো এই ব্যাপারে আর কোনো কথা নাই। সরি। আচ্ছা এটা একটু দেখে নিন আপনারা, আমি তো ডিটেল যাচ্ছি না, তবে আপনারা একটু পড়ে নিন। যদি মানে কনস্ট্রাকশন বিল্ডিং টিলিং হয় তখন আমরা এই জিনিসটা ফলো করব। আচ্ছা 6.7 আসি। 6.7 মজার জিনিস হচ্ছে 6.7 খুব বেশি একটা ইম্পর্টেন্ট ছিল না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কোভিড না হয়েছে। বুঝতে পারছি কথা? যতদিন পর্যন্ত কোভিড না হয়েছে ততদিন পর্যন্ত এই ক্লসটা সম্পর্কে মানুষের প্র্যাকটিস কম ছিল। ওকে, অনেক ডিটেল দেওয়া আছে, ডিটেল পড়ার সময় আমাদের একটু কম, ঝটপট কিছু জিনিস লিখে রাখেন। একটা হচ্ছে যে 6টা পয়েন্ট লিখেন। একটা হচ্ছে অল নেসেসারি মেজার নিতে হবে হেলথ অ্যান্ড সেফটির জন্য। আমি এইখানে যা লেখা আছে না, অনেক কিছু লেখা আছে, আমি ওটা সামারি করে দিচ্ছি আর কি। নাম্বার 1 অল নেসেসারি মেজারমেন্ট ফর হেলথ অ্যান্ড সেফটি। নাম্বার 2 মেডিকেল স্টাফ, ফার্স্ট এড, সিক বে অ্যান্ড অ্যাম্বুলেন্স থাকতে হবে। ওকে, এই একটা গেছে, দুইটা গেছে। অ্যারেঞ্জমেন্ট অ্যাপয়েন্ট একটু অ্যাপয়েন্ট অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। ওকে, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন অফিসার নিতে হবে। আচ্ছা তার আগে একটু এইখানে আছে অ্যারেঞ্জমেন্ট হাইজিন। এটা দেখেন অ্যারেঞ্জমেন্ট হাইজিন, এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করছি কখন? কোভিডের সময়। ওকে, এই সেন্টেন্সটা তাহলে 1 2 3 4 তাকে কি করতে হবে? প্রিভেনশন অফিসার দিলে হবে না, তাকে অথরিটি দিতে হবে, তাকে পাওয়ার দিতে হবে। সে শুধু দেখলো সাইডে, এই তুমি এটা করো, তুমি এটা, ওর কথা তো কেউ শুনবে না। ওকে যদি পেনাল্টি করার মতো তাকে পাওয়ার দেওয়া হয় যে হ্যাঁ তুমি আজকে এইটা ভায়োলেশন করছো, তুমি সেফটি হেলমেট পরোনি, তোমাকে 2000 টাকা জরিমানা করা হলো, বা তোমাকে সাইড থেকে বের করে দেওয়া হবে, এই ধরনের অথরিটি যদি না দেওয়া হয় তাহলে সে কীভাবে কাজ করবে? ওকে, আর সবার লাস্টে হচ্ছে রিপোর্ট। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর রিপোর্ট তাকে দিতে হবে। কাকে দিতে হবে? এমপ্লয়ারকে। ওকে,
আচ্ছা, টোটাল তাহলে কয়টা পয়েন্ট পাইলাম? 6টা পয়েন্ট পাইলাম। আপনাদের ট্রেনিং করার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে এই বড় জিনিস থেকে আমরা কিভাবে সামারি করে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু নিব। 1 2 3 4 5 এবং এই 6টা পয়েন্ট দাগ দিয়ে দেন। আচ্ছা, সেই ক্ষেত্রে এইবার আরেকটু ডিটেলে আসবো। আচ্ছা, আপনারা কি কেউ, যে কজনই আছেন ইল্লা মাশাআল্লাহ, হুম, কেউ কি লিখতেছেন কোনো কিছু বা নোট টোট কিছু করতেছেন? হ্যাঁ, লিখে কয়েকটা নিচ্ছি। কয়েকটা পয়েন্ট লিখেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে লিখেন যে এই ক্ষেত্রে ফেডিকের ফেডিকের কিন্তু আবার কমেন্ট্রি আছে, মানে ফেডিক থেকে পাবলিকেশন করা বুক যেগুলো, এগুলোকে বলা হয় ফিডিকের কমেন্ট্রি। ফিডিকের কমেন্ট্রি দুই রকমের আছে। একটা হচ্ছে আহ, আমরা বলি না সরকারি বিল বেসরকারি বিল, ফেডিকের কিছু কমেন্ট্রি যেগুলো ফেডিক বুক থেকে, মানে ফেডিক থেকে আসছে, ফেডিক পাবলিশ করছে। আর কিছু আছে বিভিন্ন ল ফার্ম পাবলিশ করছে। তো ফিডিকের কমেন্ট্রিতে বলা আছে যে 6.7-এর জন্য বলা হয়েছে একজন ফুললি অকুপাইড অফিসার হইতে হবে। ফুললি অকুপাইড অফিসারের সংজ্ঞা দেওয়া আছে রয়্যাল সোসাইটি অফ প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট ইউকের। ওইখানে বলা হয়েছে তাকে মাস্টার্স অথবা ডিপ্লোমা ইন অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিতে থাকতে হবে। বুঝতে পারতেছি কথা? আপনি যাকে ইচ্ছা চাইলে তাকে রিক্রুট করতে পারবেন না এই প্রিভেনশন অফিসার হিসাবে। বুঝতে পারছি? কারণ এটা একটা কি পার্সন। তো সেক্ষেত্রে তার কী থাকতে হবে? অনার্স, মানে মাস্টার্স অথবা ডিপ্লোমা থাকতে হবে। কিসের উপর? সেটা হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির উপর। এবং সেই ক্ষেত্রে তার ম্যান্ডেটরি 3টা নলেজ থাকতে হবে। সেটা হচ্ছে হাউ টু ডেভেলপ দ্য সেফটি পলিসি। নাম্বার 2, সেফটি পলিসি তো আমরা প্রজেক্টের শুরুতে নিলাম। প্রজেক্ট যখন অনগোয়িং থাকবে তখন তাকে সেফটি ট্রেনিং নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে বা যোগ্যতা থাকতে হবে। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর, অ্যাক্সিডেন্ট তো ভাই হইতেই পারে, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের রিভিউ করা এবং সাজেশন দেওয়া যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট ইন ফিউচারে না হয়। ওকে? ভাইয়া 1 নাম্বার পয়েন্ট আরেকবার একটু বলবেন প্লিজ। রয়্যাল সোসাইটি যে 3টা যোগ্যতার কথা বলছে। জি জি। আচ্ছা, নাম্বার 1, একটু একটু আমাকে জাস্ট এটা কি দেবো? আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, এটা মানে এত বলে দিছি, তারপরে জাস্ট ওকে ভাই। জি, ঠিক আছে ভাই। এটা এটা কে বলছে? রয়্যাল ইনস্টিটিউট। হুম, ভাই রয়্যাল ইনস্টিটিউটের বই বা ডকুমেন্টটা কি শেয়ার করা যায়? আর তা খুঁজে দেখতে হবে যাবে, কারণ এটা তো আগের নোট তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গেল। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আপনারা বলেন 2034 সালে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, সৌদি আরবে।
আমি এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। লিঙ্কডইনে পোস্ট দিছে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার যে আমাদের জন্য নতুন একটা দ্বার খুলে গেল, এবং তার কথা আসলেই সত্য, কারণ রিসেন্টলি অনেকগুলো সার্কুলার আসছে। নিয়ম প্রজেক্টে এখন ফুল ফেজে চলছে, যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার নিবে, তারপর হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার নিবে, ইলেকট্রিশিয়ান নিবে, প্লাম্বার নিবে। আমি যে কারণে চিন্তিত, কারণ সাউন্ড আছে, একটু অফ করেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমি এই কারণে চিন্তিত, আমাদের সময়, আচ্ছা, যদি টাইম শেষ হয়ে যায়, হ্যাঁ আমার তো সবাই 6.7 আছে, 6.11 পর্যন্ত যেতে হবে। টাইম শেষ হয়ে গেলে আমরা আবার নতুন লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, ডোন্ট ওয়ারি। 2014 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছে ব্রাজিলে। খুব লজিক্যাল কথা, 2014 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছে ব্রাজিলে, মারা গেছে 7 জন কনস্ট্রাকশন পিরিয়ডে। কতজন? 7 জন। আচ্ছা, আপনারা কিন্তু লিখেন জিনিসটা, 2014 পাশে লিখেন ব্রাজিল, তার পাশে লিখেন 2014 ব্রাজিল, মারা গেছে কয়জন? 7 জন। ওকে, তারপরে লিখেন 2022 কাতার, মারা গেছে বুঝতে পারছি কিছু? প্রতিটা লাইভ ভাই ইম্পর্টেন্ট। যতদিন যাচ্ছে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, হেলথ অ্যান্ড সেফটি মানুষ কনসার্ন হচ্ছে। 7-এর জায়গায় এখানে হওয়ার কথা ছিল 5-5 না হলে ম্যাক্সিমাম 7ই হইতে পারতো, কিন্তু মারা গেছে কতজন? বারোশো। তাহলে এবার বুঝতে পারছেন কেন আমি ওয়ারিড? কারণ ওরা তো মানুষ ভাবতে হবে তো। ইট মিনস আপনার টেনশনটা হচ্ছে যে মিডল ইস্টে যখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হিউম্যান লাইফ যেটা, সেটার প্রতি প্রপার মেজারমেন্ট নেওয়া হচ্ছে না। না, এঙ্গেজমেন্ট অফ ডেডিকেটেড সেফটি অফিসার বলছি, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন অফিসারের কথা বলছিলাম আমি, সেটাই বলা হচ্ছে। ওখানে যে সেফটি অফিসার ছিল তাকে ওখান থেকে ফায়ার করা হলো। বলা হলো যে এমন একজন সেফটি অফিসার দাও যে অন্তত 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এবং প্রিভিয়াস এই কাজের যোগ্যতা আছে। পরবর্তীতে অ্যাজ পার 6.7 কন্ট্রাক্টর কি করলো, সেফটি অফিসার দিল ইন্টারপোজে করিডোরের জন্য, এবং মেনলি হি ইজ দ্য ডেডিকেটলি মেনলি এই এরিয়াতে সে কাজ করবে। ওকে, আমরা এটাকে দেখছি এরকম ইউজার্স 6.5-এ, এখন আমরা দেখলাম 6.7-এর ক্ষেত্রে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা তো এর আগেও আলোচনা করছি, ইউরোপীয় ইউনিয়নের কথা আলোচনা করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করেন, একটু জাস্ট লিখে নেন যে আমরা এই ক্ষেত্রে যদি দেখা গেছে অত বড় প্রজেক্ট না, অথবা ওরকম এক্সপার্ট নাই, বাট ইউ আর অ্যান্ড কন্ট্যাক্ট ইঞ্জিনিয়ার, ইউ আর অ্যান্ড কন্ট্যাক্ট ম্যানেজার, তো আপনারও কিছু দায়বদ্ধতা আছে। সেই ক্ষেত্রে আমরা অন্তত 6-7টা জিনিস মেনটেন করার চেষ্টা করব। একটা হচ্ছে ওয়ার্কিং হাইট, নাম্বার 2 হচ্ছে হেড প্রোটেকশন, যেন কোনো হেড ক্যারি না হয়, আর হেড ক্যারি হয়েও থাকলে শুধুমাত্র যাদের প্রয়োজন হেড ক্যারি করা, যেমন পাইলে লোড টেস্ট হবে, শুধুমাত্র স্যান্ডব্যাগ নিয়ে যারা উঠবে তাদের জন্য, সেই ক্ষেত্রে শুধু ওই সময়ের জন্য তাকে কিছুটা রিলিজ করলাম। নাম্বার 3 হচ্ছে লিফটিং অপারেশন, যদি লিফটিং রিলেটেড কোনো কাজ থাকে, একটু যদি লিফটিং রিলেটেড কোনো কাজ থাকে
তাহলে সেক্ষেত্রে ওই ধরনের প্রিকশন নেওয়া আছে কিনা, মেশিনারিজ যদি থেকে থাকে, মেশিনারিজ যদি থেকে থাকে তাহলে ওর আশেপাশে সেফটি রেলিং বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, এক্সপোজার কোনো হওয়ার পসিবল আছে কিনা যে হার্মফুল জিনিস কেমিক্যাল, এবং কন্ট্রোল নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, কন্ট্রোল নয়েজ অ্যান্ড ভাইব্রেশন এটা হচ্ছে কিনা, এবং সবার লাস্টে রিপোর্টিংগুলো ঠিকমতো ডেলি রিপোর্টের ভিতর আসতেছে কিনা। অ্যাজ এ কন্ট্যাক্ট ম্যানেজার হিসেবে এটা আমি মনে করি আপনার একটা দায়িত্ববোধের জায়গা থেকে হলেও এগুলো একটু দেখা উচিত। নাম্বার 6.8 কন্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্স। এটার যে ইস্যুটা হচ্ছে এটা আমি সাধারণত এইভাবে বুঝাই। আচ্ছা, এইটাও এই যে 6.8টা না, এখানেও একটু ওই যে 6.1 এর মতো কিছু অ্যাম্বিগুইটি আছে। কারণ হচ্ছে ভাইয়া 6 পয়েন্ট, একটু আগে যেটা বললেন সেফটির যে পয়েন্টস গুলো, হ্যাঁ, তো এখন কন্ট্রাক্ট ম্যানেজার তো বুঝতে পারলাম, বাট এই মেথড সেফটি মেথডটা প্রত্যেকটা প্রজেক্টের অবশ্যই একটা থাকে, যেটা সেফটি ইঞ্জিনিয়ার বা সেফটি প্রফেশনাল তারাই ওই জিনিসগুলো তৈরি করে। তো এই পয়েন্টগুলো তো তাদের এন্ড থেকে আসতে হবে না, মানে এর সাথে আরো কি কি অ্যাড করতে হবে বা কি করা উচিত? না, সেই ক্ষেত্রে তাদের দিক থেকে আসতে হবে, কিন্তু আমি তো ফার্স্টে বলে নিলাম যে দেখা গেছে আপনার প্রজেক্ট ও তো হাই ভ্যালু প্রজেক্ট না, নাম্বার 1। নাম্বার 2 দেখা গেছে আপনার কন্ট্রাক্টরও সেই ক্ষেত্রে এক্সপার্টিজম না। তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা সেফটি ম্যানেজার বা সেফটিতে যে আছে, এটা তো সবসময় অব্লিগেটরি না যে আপনি কন্ট্রাক্টর এন্ডে চাকরি করবেন। মনে করেন এখন আপনি ইঞ্জিনিয়ার এন্ডে আছেন বা এমপ্লয়ার এন্ডে আছেন, তাহলে আপনার কী করতে হবে, কন্ট্রাক্টর এন্ড থেকে এই রিপোর্টগুলো ডিউ টাইম মতো ঠিক মতো আসতেছে কিনা এইগুলো আপনাকে দেখতে হবে। এবং আপনি তখন দেখার পরে যদি আপনার, যেমন অনেক সময় আমি দেখছি এটা আনফর্চুনেটলি মানে টেন্ডার স্টেজে, মানে কী বলবো আমি, আপনারা একটু ভালো মতো খেয়াল করেন তো বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা আজকে লিঙ্কডইন দেখবেন বা আপনার যেখানে যে ওই যে বলে না যে কি টেন্ডার স্টেজের জন্য আপনার সিভি চায়, আচ্ছা ওইখানে দেখবেন কি পার্সোনালদের একটা লিস্ট থাকে। আনফর্চুনেটলি বাংলাদেশে এখনো ওই প্র্যাকটিস হয়নি যে সব প্রজেক্টের জন্যই আলাদাভাবে ডেডিকেটেড সেফটি ম্যানেজার নেওয়া হয়। তো সেক্ষেত্রে আলাদা করে যদি সেফটি ম্যানেজার না থাকে, তখন অ্যাজ এ কন্ট্যাক্ট ম্যানেজার হিসেবে আপনারও এটা একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার কন্ট্রাক্টর যেন এই প্রিন্সিপালগুলো ফলো করে। যদি না করে আপনি কন্ট্রাক্ট ম্যানেজার হিসেবে একদম কারো কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন, আপনি চিঠি ইস্যু করে দেন তার নামে যে তুমি এই জিনিসগুলো ফলো করছো না। আচ্ছা, কন্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্স মানে কি, সেটা হচ্ছে যে কাজ হবে, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্ট মানে বেশি ইম্পর্টেন্ট আর কি। যে কাজ হবে সম্পূর্ণ দায় দায়িত্ব ডাইরেক্ট ম্যানেজ, এই যে এখানে লেখা আছে প্ল্যান অ্যারেঞ্জ ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ, সম্পূর্ণ হচ্ছে আপনার উপরে। কীভাবে বুঝে এটা, আচ্ছা তার আগে এইটা একটু আগে ক্লিয়ার করি। এইখানে যেটা বললাম যে 6.1 এর সাথে 6.8 এর একটা মিল আছে আর কি। সেটা কি, সেটা হচ্ছে 6.1ও যেমন অ্যাম্বিগুইটি আছে, 6.8ও আছে। সেটা কি, প্রোভাইড অল নেসেসারি। এই নেসেসারি সংজ্ঞা কি, উই ডোন্ট নো। এইখানে শ্যাল বি গিভেন বাই সাফিসিয়েন্ট নাম্বার অফ পারসন। এই সাফিসিয়েন্টের সংজ্ঞাটা কে দিবে, কোত্থেকে পাবো? যদি আপনাদের ইন্টারন্যাশনাল প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে টেন্ডার স্টেজে আমরা যে দিই যে আমরা এতদিনের মধ্যে এই কাজ শেষ করব, তখন সেই ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস করা লাগে। কি করা লাগে? প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস করা লাগে। এটা আমার কাছে, আমি যে রিপোর্টটা খুঁজতেছিলাম একটু দেখি পাই কিনা। পাইছি।
টেন্ডার স্টেজে এই প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন করা লাগে যে আমি কি পরিমাণ ম্যান পাওয়ার দিয়ে কি পরিমাণ কংক্রিটের কাজ করব বা কি পরিমাণ ইয়ে করব। হ্যাঁ, এইখানে অবশ্য ফাইনাল ইয়ে আছে। তো আচ্ছা, কেন লাগবে এটা? তার কারণ হচ্ছে এই সাফিসিয়েন্ট ম্যান পাওয়ারের ক্যালকুলেশনের জন্য। সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার ক্যালকুলেশন করতে করব ওই প্রোডাক্টিভিটি থেকে। ওই প্রোডাক্টিভিটির কি বলা আছে? ওই প্রোডাক্টিভিটির বলা আছে প্রতি মাসে, সাপোজ এইখানে আমি যদি দেখি আমার 2021 সালে ফেব্রুয়ারি মাসে এই পরিমাণ ফর্মওয়ার্কের কাজ করতে হবে, এই পরিমাণ এত টন রিবারের কাজ করতে হবে, এই পরিমাণ 11,849 কিউবিক মিটার কংক্রিটের কাজ করতে হবে। প্ল্যানে ছিল, অ্যাকচুয়ালি কতটুকু? অনলি 3000। ওকে, তাহলে এইখান থেকে আমি আমার প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস করে ফেলবো। এই ব্যাপারে ডিটেল যাচ্ছে না। আচ্ছা, কেন এগুলো লাগবে? কারণ অ্যাজ পার 99 বুকের 8.6 এ যদি আমি যাই, কততে যাই? 8.6। রেট অফ প্রোগ্রেসের জন্য এটা আমাকে তাকে জানাইতেই হবে। ওকে, এবং এটা কেন লাগবে? ইন ফিউচারে এনি কাইন্ডস অফ ডিসপিউট সেটেলমেন্ট অথবা ক্লেম সেটেলমেন্টের জন্য আমার এটা প্রয়োজন হবে। আচ্ছা, এটা শেষ করে আমরা ইয়ে দেবো, আর নতুন লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এটা মাস্ট বি ফলো করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কনসালটেন্ট চিঠি দিচ্ছে, ল্যাক অফ কন্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিউ নেগলিজেন্সি, সাবক্লজ 6.8। ঈদের সময় ট্রাফিক হ্যাজার্ড হয়েছে তোমার কারণে, কারণ তুমি অ্যাসফাল্টের রোড ব্রোকেন ছিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আবার চিঠি দিচ্ছে, কন্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্স প্রোটেকশন অফ রোড পেভমেন্ট এগেইনস্ট রেইন ওয়াটার সময় ড্যামেজ হচ্ছে। তুমি ওই জায়গায় শুধু কাজ করবা তা না, ওই জায়গার তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে। কার কোনো কোশ্চেন ভাই? ভাই তার মানে কি এটা অ্যাকাউন্টেবল যে পার্সনটা ওনাকে বোঝাচ্ছে কন্ট্রাক্টর? বুঝি না আবার। ভাই যেমন অ্যাকাউন্টেবল যেটা হ্যাঁ, ওই yes. কাজের জন্য, হুম। সেই পার্সনটাকে বোঝাচ্ছে না সুপারিনটেন্ডেন্ট? Not only accountable, responsible, accountable, concerned, informed, sufficient. তাহলে তো ভাই সেই রাশি হয়ে গেল, রাশি চার্টের কথা হ্যাঁ। বলছেন, পিএমপির যেটা রাশি। আচ্ছা, ওকে, জি। আচ্ছা, এটা শেষ। ভাই হ্যাঁ, এই লেটার গুলা কিন্তু লাগবে ভাই, এইগুলাই মেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসে যারা দেখাচ্ছেন ভাই ওগুলা কিন্তু দেয়া লাগবে সব। ইনশাআল্লাহ শেয়ার করব। আচ্ছা, শুরুতে তো নিশ্চয়ই আমরা বলছি একসাথে আমরা এই 6-7টা বই ইনশাআল্লাহ কভার করব, যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন। কি সাপোর্ট দেবেন? ক্লাসে একটু অ্যাটেন্টিভলি থাকবেন আর প্রশ্ন করবেন। প্রশ্ন করলে ক্লাস দেখা গেছে আমার এমন রেকর্ড আছে, যে কোনো একটা টপিক্সের উপর ক্লাস নিয়েছি 2.5 ঘন্টা, আবার সেম টপিক্সের উপর আমি 40 মিনিটে ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা আসলে আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতেছি এখন, আচ্ছা তার আগে একটু স্ক্রিন দেখা যাচ্ছে তো? এখানে কয়টা ক্লজ আছে একজন বলেন একটু? 4টা। 6.9 কন্ট্রাক্টর পার্সোনাল, 4টা ক্লজ। এখানে কয়টা আছে?
6টা। ওকে, ডিফারেন্স পাইছে? 2017 এডিশনে ই এবং এফ এই দুটো অ্যাড করা হয়েছে। এফ যেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি, ওকে, যেটা আমরা ইতিমধ্যে এফটা নিয়ে আলোচনা করছি যে এমপ্লয়ারে কাউকে আমি রিক্রুট করতে পারবো না, ওকে। আর তাহলে আবার আর ই এবিসিডি ই এখন আমরা একটু দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে এখানে কি বলতেছে, যদি কোয়ালিফাইড স্কিল এক্সপিরিয়েন্স না হয় তাহলে আমি অ্যাজ এ এমপ্লয়ার কন্ট্রাক্টরের পার্সোনালকে আমি বলতে পারি তুমি এখান থেকে চলে যাও। দুই ধরনের এমপ্লয়ার আছে, একটা হচ্ছে কি পার্সন, আর একটা হচ্ছে মানে কি পার্সন মানে এক্সপার্ট, কন্ট্রাক্টরের এক্সপার্ট আছে। আরেকটা হচ্ছে জেনারেল লেবার আদার্স। সেই ক্ষেত্রে যদি এমন আমার মনে হয় সে কোয়ালিফাইড না, স্কিল না, এক্সপিরিয়েন্স না, শুধু তা না, এমন হতে পারে সে কোয়ালিফাইড, সে স্কিল, সে এক্সপিরিয়েন্স, কিন্তু মিসকন্ডাক্ট অর ল্যাক অফ কেয়ার, আমি তাকে বলতে পারি এক্স পার 6.9 তুমি তাকে উইথড্র করে নাও। আমি বসা রুমে আমার হেড অফ প্রজেক্ট যিনি কমান্ডো উনি আসলেন, উনি এসে আমার কী বলবো রিপোর্টিং যে ছিলেন ওই সময় তাকে বললেন যে চাইনিজে কি বললেন, পরে আমার রিপোর্টিং আমাকে জিজ্ঞেস করতেছে যে আসলে বলে এটা কি সম্ভব যে এমপ্লয়ার আমাদের কাউকে বলতে পারে তুমি বাদ? বললাম হ্যাঁ বলতে পারে। বলে কত নম্বর ক্লোজ? আমি বললাম 6.9। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কন্ট্রাক্টর এন্ডে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে, যদি আমাকে কাউকে এ ধরনের করতে বলে, যদি কি এক্সপার্ট হয়ে থাকে, যদি কি এক্সপার্ট হয়ে থাকে, তখন সাধারণত মানে আমি তখন ওকে বললাম যে তুমি তাকে এখন উইথড্র করো না, কারণ এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে। ও বলার সাথে সাথে তুমি উইথড্র করে নিছো। সেই ক্ষেত্রে আপনি পাল্টা চিঠি দিতে পারেন যে তাকে 2 মাসের জন্য সময় দেওয়া হোক, তার মিসকন্ডাক্ট বা ল্যাক অফ কেয়ার এইটা আমরা তাকে ওয়ার্নিং লেটার দিব আমাদের কন্ট্রাক্টরের তরফ থেকে, আমাদের এমপ্লয়ি মানে আমরা আমাদের এমপ্লয়িকে দেব, এবং এমনও হতে পারে সে এটা রিকভার করতে পারে, তাকে রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ দেওয়া হোক, 2 মাস সময় দেওয়া হোক, 2 মাস পরে তুমি আবার বিবেচনা করো। এটা একটা প্রপোজাল হতে পারে। সাধারণত দেখা যায় যদি এই ধরনের হয়ে থাকে, আমরা অনেক সময় বুঝতে পারি যে ওই লোকটা মিস্টার এ মিস্টার সি এর নামে কমপ্লেন দিচ্ছে, তখন সি যখন এটা বুঝতে পারে তখন দেখা গেছে সামহাও একটা রিলেশনশিপ ডেভেলপ করে পাই তখন। তো সে তারপরও যদি না হয়ে থাকে, তারপরও আমি বললাম আমার মানে আমার ম্যানেজমেন্টকে যে তারপরও মিস্টার সিকে এইখান থেকে উইথড্র করাটা ঠিক হবে না, কারণ 2 দিন পরে দেখা গেছে আবার এরকম একটা ঘটনা ঘটতে পারে। তখন আমরা কি করতে পারি, তাহলে সিকে আমরা 2 মাসের সময় দিলাম, যদি ঠিক হয় তাতে ভালো, তাতে ওইখানে ওটা ডিসমিস। আর যদি না হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমরা করতে পারি তাকে অনেক সময় আমরা সেকশন চেঞ্জ করে দিতে পারি, যে ঠিক আছে তুমি সাব স্ট্রাকচারে ছিলা, তোমার সুপার স্ট্রাকচার দিয়ে দিলাম, তুমি সুপার স্ট্রাকচার ছিল, আবার তুমি আমরা চাইলে বা যদি আরও কমপ্লেন আসে যে না এক তখন শুধরায়নি, এত এখনো ভালো হয়নি, এ তো একটু ঘাটতারা আছে, এ তো আমার কথা শুনতে চায় না, তখন আমরা কী করলাম, আচ্ছা ঠিক আছে ভাই একটা লোকের চাকরি নেওয়ার দরকার নেই, তুই এক কাজ কর, তুই সাইটে থাকার দরকার নেই, আমাদের প্রজেক্টের ভিতরে সে আপনি আসেন, মানে ইন হাউস অ্যাকোমোডেশনে বা অন্য কোনো জায়গায় ক্যাম্পিং সুপারভাইজার হিসেবে অন্য কথা। তো তো এইটা আমরা করতে পারি, বুঝতে পারছি। আচ্ছা, এছাড়াও যে এ বি সি এগুলো অলমোস্ট একই জিনিস, ডিউটি ইনকমপ্লিটেন্সি, নেগলিজেন্সি, ফেজ টু কনফার্ম দ্য প্রভিশন অফ দ্য কন্ট্যাক্ট, পার্সেস অফ কন্ট্যাক্ট, দ্য জুডিশিয়াল সেফটি, হেলথ অ্যান্ড প্রোটেকশন। এইটা আবার ওই যে একদম লাস্টে 6.11 চলে আসবে, ওটা তখন দেখে নিব। আর ইতে কি বলা আছে এটা একটু দেখে দিই, কেটে দিচ্ছি আমি। ইতে ওই একই জিনিস বলা অলমোস্ট।
ভাইয়া ওই কন্ট্রাক্টর যখন ইঞ্জিনিয়ার যখন কন্ট্রাক্টরের জন্য লেটার ইস্যু করতেছে কন্ট্রাক্টর পার্সোনালের জন্য, এই জিনিসটা কি ভাইস ভার্সাও পসিবল? লাইক কন্ট্রাক্টর কখনো ইঞ্জিনিয়ারের কারোর জন্য এরকম লেটার ইস্যু করতে পারে যদি তাকে মানে অফেন্সিভ টাইপ কোনো কিছু ইনসিডেন্ট থাকে, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের কোনো পার্সোনালের জন্য? কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার পার্সোনালের জন্য করতে পারে কিনা, না সেক্ষেত্রে দেখতে হবে যে তার যে ড্যামেজটা হচ্ছে ওই হুম লোকের হুম জন্য তার আসলে কি ড্যামেজ হচ্ছে। হুম হুম যদি এই ধরনের ড্যামেজের কোনো ঘটনা থাকে, হুম, হুম ওই ড্যামেজ রিলেটেড সে ইয়ে দিতে পারবে। বুঝতে পারছি কথাটা, যে তার জন্য স্পেসিফিক হইতে হবে অনেক। আচ্ছা। আমি আসতেছে মানে কেন স্পেসিফিক হইতে হবে ওটা আমি এখন মানে এখন এক্সাম্পল আমি দেখাই দেবো, সমস্যা নেই, আসতেছে জাস্ট ওকে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট পরে। তো ওকে যাক কি ওকে বলতেছিলাম, এবিসিডি শেষ, ইতে কি বলছে, ফাউন্ড বেসড রিজনেবল এভিডেন্স টু হ্যাভ এঙ্গেজ ইন ক্রপ ফ্রডেন্টাল কোলুসিভ অর কোয়েরসিভ প্র্যাকটিস। আচ্ছা, এই 4টা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের যে কন্ট্যাক্ট ল আছে, আমাদের কন্ট্যাক্ট লতেও এইগুলোর খুব সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে। ক্যাপাসিটি অফ দ্য পার্টিসের মধ্যে মনে হয় এটা বলা আছে, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, হ্যাঁ ক্যাপাসিটি অফ দ্য পার্টিস ওইখানে মনে হয় বলা আছে, এগুলোর এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন, আমি এটা ডিটেল গেলাম না। আচ্ছা কি বলতেছিলাম আমি, আচ্ছা এখন এই 4টার সাথে ওই আরো 2টা যেটা দেখলাম, এফ তো আমরা বলে দিলাম হাটে, ইফ অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনাল দেন অ্যাপয়েন্ট। আচ্ছা সেক্ষেত্রে ফিডিক্স সাজেস্ট করতেছে যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, শেল অ্যাপয়েন্ট অ্যান্ড সুইটেবল রিপ্লেসমেন্ট। ফিডিক্স সাজেশন দিচ্ছে কি তুমি রিপ্লেস করে ফেলো, এই ধরনের যদি ঘটনা ঘটে তো তুমি রিপ্লেস করে ফেলো। কিন্তু ফেডিক কমেন্ট্রির ভিতর বলা আছে, যদি এমন হলো যে সে আমার প্রজেক্টে যে পিএম আছে, পিএম বাদ দিই, পিএম ছাড়াও যারা আপনারা এমএস প্রজেক্ট করছেন, হ্যাঁ এমএস প্রজেক্টের ভিতরে, এমএস প্রজেক্টের আমার যে কোর্স আমি ওখানে দেখাই আর কি, সেটা হচ্ছে বা এক্সাম্পলটা দিয়ে এরকম যে দেখা গেছে যে ওই পিএম ছাড়াও আমার প্রজেক্ট চলবে, পিএম ছাড়াও আমার প্রজেক্ট চলবে, কিন্তু আমার রিগ অপারেটর ছাড়া দেখা গেছে আমার কাজ বন্ধ থাকবে। কারণ রিগ অপারেটর এমন একটা ক্রুশিয়াল পার্সন, পিএম ছাড়া, পিএম 3 মাসের জন্য ছুটিতে গেছে, প্রজেক্ট চলতেছে, কিন্তু রিগ অপারেটর নাই, ওই 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 রিগের কাজ বন্ধ হয়ে রয়েছে, প্রোগ্রেস স্লো হয়ে গেছে। ওকে, ও আচ্ছা এতক্ষণ পরে মনে পড়ছে, সেটা হচ্ছে এফোর্ট ড্রাইভেন এবং নন এফোর্ট ড্রাইভেন এই ধরনের টাস্কের ক্ষেত্রে। এখন আমাকে দেখা গেছে এমন লোককে ওইখান থেকে সরাইতে বলছে, কে বলছে, এমপ্লয়ার, যে তুমি তোমার এই রিগ অপারেটরকে সরাও, কথার কথা, বা আমার কোন একটা মানে খুব এফোর্ট ড্রাইভেন টাস্কের যে রিসোর্স তাকে সরাইতে বলছে। সেই ক্ষেত্রে ফিডিকের কমেন্ট্রিতে বলা আছে, যদি এই ধরনের ইনস্ট্রাকশন হয় উইচ ইজ আনরিজনেবল অ্যান্ড আনফাউন্ডেড, তখন সেই ক্ষেত্রে এমপ্লয়ার বাধ্য কন্ট্রাক্টরকে কম্পেনসেশন করতে অ্যাজ পার ল। বুঝতে পারছি কথা, এটা না ছাড়া ভাই, এটা একটু কেমন যদি কম্পেনসেশন দেবে তাহলে এমপ্লয়ার? এটা তার মানে তাকে যে স্যাক করা করলো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার যে কাজের হ্যাম্পার হইলো, যদিও বলা হয়েছে মিসকন্ডাক্টের জন্য, দেখা গেছে যে না সে আসলে মিসকন্ডাক্ট করেনি, বা নেগলিজেন্সির কথা বলা আছে, সে কোনো নেগলিজেন্সি করেনি, এইটা যদি প্রুভ হয় এবং সাথে যদি এইটা দেখা যায় যে ওই লোকটার এই যে 10 দিনের জন্য স্যাক করা হয়েছে বা আমার সাইড থেকে বের করে দেওয়া হয়েছে, এই জন্য আমার কাজের হ্যাম্পার হয়েছে, তখন সেই ক্ষেত্রে এমপ্লয়ার কন্ট্রাক্টরকে কম্পেন্সেবল দিবে। এটা আমার কথা না, এটা ফিডিকের কথা। ওকে, জি ভাই। এতটুকু জানা রাখেন। আচ্ছা, আর ও যে আপনাকে বাইর করে দিতে পারে ওটার এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোথায় আছে 6. এমপ্লয়ার যখন কম্পেনসেট করবে সেটা কি ইন টার্মস অফ ফিনান্স অর ইন না টার্মস অফ এক্সটেনশন অফ টাইম, না কিভাবে এটা হতে পারে? এইটা এইটা ওখানে ইয়ে করা নাই, ওটা বলা নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এমপ্লয়ার চিঠি দিছে, কি বলছে
pursuant to all section of clause 6.9 of the general condition, I mean GCC, you are hereby instructed to remove Mr. Chai Jun from the project with immediate effect, and in the interests of the Bangladesh communities at large, you are advised to Mr. Chai Jun should be repatriated, অর্থাৎ তার বিচার করা উচিত। ওকে, এবং এর বদলে কি বলা হয়েছে, আমি একটু আগে কি বললাম যে ফিডিক কি বলতেছে, রিপ্লেসমেন্ট হইতে হবে। তো কেমন রিপ্লেসমেন্ট হইতে হবে? ইউ আর ফার্দার রেস্ট্রিক্ট টু প্রপোজ ইঞ্জিনিয়ার অফ দ্য সিভি অফ প্রফেশনালি কোয়ালিফাইড সেফটি ইঞ্জিনিয়ার উইথ অ্যাট লিস্ট 10 years of experience in the field and 5 years of experience in the similar project. ওকে, আর না, অনেক হয়েছে। 6.10 এ আসি। 6.10, আচ্ছা 6.10 এইটা কিসের জন্য ইম্পর্টেন্ট? 6.10 ইম্পর্টেন্ট হচ্ছে যেটা একটু আগে আমরা ইয়েতে বলছি, সেটা হচ্ছে রেকর্ডিং। সেটা কিসের জন্য? রেকর্ডিং এর জন্য, প্রোগ্রেস রিপোর্টে। ওকে, রেকর্ড, আচ্ছা দিলাম। এটা দেখতে এত ছোট, কিন্তু এটা একদম মানে খুব কম্প্যাক্ট একটা ল, খুবই কম্প্যাক্ট। লিখে রাখেন 4.20, 4.20 বি প্রোগ্রেস রিপোর্ট, 4.20 প্রোগ্রেস রিপোর্ট, 4.7 পেমেন্ট, 14.7 পেমেন্ট, 14.3 ইন্টেরিয়াম পেমেন্ট। ওকে, এগুলো আগে লিখেন, তারপর বলতেছি যাগুলো। আচ্ছা, রেকর্ড অফ কন্ট্রাক্টর পার্সোনাল, এই লটা কখন বেশি প্রয়োজন হয়? যদি কোনো কারণে প্রজেক্ট সাসপেন্ডেড হয়, যদি কোনো কারণে প্রজেক্ট কোভিডের সময় প্রজেক্ট সাসপেন্ডেড হয়েছে, আপনি ঠিকমতো রিপোর্ট দেননি, ওই সময় কি করছেন না করছেন, বেসিক্যালি লাগবে কি রিপোর্ট দেওয়া, যে কি পরিমাণ আইডল আছে, কি আইডল আছে, লেবার অ্যান্ড দ্য ইকুইপমেন্ট। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য হয় না, কিন্তু একটা যেটা হইতে পারে যে সিমেন্ট সাইলোতে সিমেন্ট লোড করা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, ইট ইজ ডিফারেন্ট। ওকে, আদারওয়াইজ সাধারণত আমার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই 6.10 প্রযোজ্য হয় না। বুঝতে পারছি? প্রযোজ্য হয় কিসের ক্ষেত্রে? লেবারের ক্ষেত্রে আর ইকুইপমেন্টের ক্ষেত্রে। কি দিতে হবে? সেটা হচ্ছে সাইট ডিটেলসের মধ্যে দিতে হবে। সেটাকে এই ক্যালেন্ডার মান্থের ভিতরে কন্ট্রাক্টর পার্সোনাল কি পরিমাণ আছে, ইকুইপমেন্ট কি পরিমাণ আছে, মানে লেবারের কথা যেটা বলছে যে পার্সোনাল সহ আর হচ্ছে কি পরিমাণ ইকুইপমেন্ট আছে। এটা কেন লাগবে? ইন ফিউচারে লাগবে। কিসের জন্য? ইভলিউশন অফ ক্লেম অ্যান্ড ভেরিয়েশন বেসিস অন দিস রেকর্ড। ওকে, আবার বলছি, evaluation of claim and variation basis on this record। এই 6.10 কি বললাম? 6.10 এটার সাথে আমি অ্যাড করে দিব 4.20 progress report। ওকে, তাহলে 6.10 আর ওদিকে হচ্ছে 4.20। আর সেই ক্ষেত্রে যদি হয় 4.20 তে যদি ক্লজ খুঁজে না পান 4.21 এ চলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আর সেই ক্ষেত্রে আপনি বাধ্য কি করতে? বাধ্য রিপোর্ট দিতে বাধ্য। ওকে, আর দরকার নেই থাক, এগুলো লাগবে কেন? যদি কোনো ভাই সাসপেন্ডেড হয়ে থাকে। হ্যাঁ ভাই, বলুন ভাই। ওই একটা কোশ্চেন এই ব্যাপারে, তাহলে ভাই আমরা যে ক্লেম করি, ক্লেমে আমরা যে ওভারহেড দেখাই বা ডিরেক্ট কিছু কস্ট থাকে, সেক্ষেত্রে এটা সাপোর্টিং হিসেবে দিতে হবে, তাই না? আগে জানতে হবে ওই ক্লেম, রেকর্ড হিসেবে ওই ক্লেমটা ওই কম্পেন্সেবল কিনা। যদি ওই ক্লেমটা ওই যেই রিলেটেড ক্লজ, ওই রিলেটেড ক্লজের ক্ষেত্রে যদি কম্পেন্সেবল না হয়ে থাকে, শুধুমাত্র এক্সটেনশনের
জন্য হয়ে থাকে, ইওটির জন্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো এটা আসবে না, ওভারহেড আসবে না। হ্যাঁ, ইওটির ক্ষেত্রে তো হ্যাঁ ওভারহেড বা এই কস্টটা আসবে না। আসবে না। ও, অন্য ক্ষেত্রে যদি রেকর্ড লাগে আমার, হ্যাঁ। সেক্ষেত্রে তো এই রেকর্ড আমি শো করতে পারবো, তাই না, যে আমার এতজন ম্যান পাওয়ার ছিল। হুম। এবং এটা দিতেই উম, হবে, এটা হচ্ছে অ্যাজ পার 6.10 আর 4.20 ওরফে 4.21। ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্যই এটার সাথে আরও কিছু জিনিস উল্লেখ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা যেটা বলছে এটা, হ্যাঁ, এটা দিতে হবে 4.3 অনুযায়ী। আচ্ছা, ইকুইপমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যদি লিনিয়ার প্রজেক্ট হয়, ট্রান্সমিশন লাইন, টানেল, রোড, ব্রিজ, তবে সেই ক্ষেত্রে খুব ভালো হচ্ছে যদি চেইনসটা উল্লেখ করা যায়। শেষ আর না 6.11 ডিপ্রোসাল অফ রিপ্রোডাক্টিভ। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে শুরুতে যেটা বলছি সেটা দিয়ে এখন শেষ করব। সেটা হচ্ছে যে যেটা লেখা নেই সেটা পড়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। সেই ক্ষেত্রে কি বলতেছে, এই ডিসঅর্ডারলি কন্ডাক্ট যেটা বলা হচ্ছে, কিসের জন্য বলা হচ্ছে? ডিসঅর্ডারলি কন্ডাক্ট, কোনো ধরনের দুষ্টুমি করা যাবে না। কি ধরনের দুষ্টুমি? এটা সংজ্ঞা কি হবে? এটা আনলফুল রাইটিয়াস ডিসঅর্ডার। আচ্ছা, সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে আপনি কাজ করার সময় থার্ড পার্টি লায়াবিলিটি যেটা আছে, থার্ড পার্টি লায়াবিলিটি, যেমন আমি ড্রেনের কাজ করতেছি, পাইপলাইনের কাজ করতেছি, আশপাশের কোনো ধরনের কোনো ড্যামেজ হইলো, সেটা ফ্যাটালিটি টাইপ ড্যামেজ হইতে পারে, সেটা প্রপার্টিস ড্যামেজ হইতে পারে। সেই এইটা একরকম জিনিস। আরেকটা জিনিস কি, ওইটা হচ্ছে আমার কাজের জন্য হচ্ছে। আরেকটা কি, সেটা হচ্ছে যে আপনার ওই এলাকার যারা আছে, হ্যাঁ, আপনার যারা আছে তারা সুন্দর মতো ওই মনে করেন রাস্তাঘাটের থেকে কুকুর গায়েব হয়ে গেল, সেটা কি, মায়েরা ধরে কুকুরগুলো সব বস্তার মধ্যে ভইরা নিয়ে চলে আসলো, কুকুরগুলোর পিঠায় খেয়ে ফেললো। বুঝতে পারছি কথা? অথবা এমন কোনো কাজ হলো যেটা জীববৈচিত্র্যের জন্য প্রবলেম, যেমন আমাদের ওখানে কি হয়েছে, গুইসাপ যা পাইছে মায়েরা মুড়া খায় সমান করে ফেলছে। এই ধরনের ডিসঅর্ডারলি কন্ডাক্ট হওয়া যাবে না। এবং সেক্ষেত্রে আমি তো একটু বেশি এক্সক্লুসিভ উদাহরণ দিলাম, সহজ উদাহরণে আসে। সেটা হচ্ছে সিভিল ল, যে দেশে কাজ হচ্ছে সেখানকার সিভিল ল ভায়োলেট হয়, এরকম কোনো কাজ কে করতে পারবে না? ওই যে আপনার লেবার, আপনার স্টাফরা করতে পারবে না। এর কারণ এই ক্লজের নাম কি, 6 এর নাম কি, স্টাফ আর লেবার। এই স্টাফ আর লেবাররা এমন কিছু করতে পারবে না সেটা ওইখানকার ল অনুযায়ী, মানে ওইখানকার সিভিল ল অনুযায়ী আনলফুল। ওকে। অথবা ডিসঅর্ডার অর কন্ডাক্ট, যেটা কি বললাম যে শুধুমাত্র যে পিসফুল থাকবে নেবারের সাথে তা না, প্রতিবেশীর সাথে যে পিসফুল থাকবে তা না, জীববৈচিত্র্য ধ্বংসকর, এই ধরনের যদি হয়ে থাকে তাহলেও এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আগে করে নিতে হবে। যদি দেখতেছি যে না, ওইখানকার লোকজন যারা আছে তারা মারমুখী, হুম, বা তারা পছন্দ করে না এমন একটা কাজ, সেটা কি আপনি কাজ করার সময় পান খাইলে পছন্দ করে না, হ্যাঁ, অথবা আপনার লেবার কাজ করার সময় সাপোজ এমন একটা ড্রেস কোড তারা পরে, সেই জিনিসটা ওইখানকার লোকাল লোকদের পছন্দ না, তখন সেইগুলোর থেকে বিরত থাকতে হবে। এইখানে কি বলতেছে, এই ধরনের প্রিকশন নেওয়ার জন্য বলা হইতেছে। আর 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 একটা জায়গায় মনে হয় আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু দাঁড়ান। আচ্ছা, 6.8 একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। এইটা ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, আপনি এমন একজনকে রিক্রুট করতে হবে বা এমন টিমকে অ্যাসাইন করতে হবে যেই টিম ওইখানে অ্যাডুকুয়েট নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। বুঝতে পারছি কথা?
রোহিঙ্গাদের সাথে মানে কক্সবাজারে আমি নিজে কাজ করতে যেয়ে দেখছি, আমি 3 থেকে 4 মিনিট ইনস্ট্রাকশন দেওয়ার পরে সে যখন আমার চেহারার দিকে তাকায় আছে, আমি বুঝতে পারছি যে আমি ইল্লা মাশাল্লাহ যা বলছি তার কোনো কিছু সে বুঝে না। পরে আমি ওইখানকার একজন লোকাল ইঞ্জিনিয়ারকে বললাম যে ওকে বলো এই পিলারটা সরাই করতে, এতটুকু প্রায় 200 না কতটুকু বলছিলাম এতটুকু সরাই করার জন্য। ওকে, তখন যে সে আমার মানে ওই ওই কী বলবো ওই কক্সবাজারের ভাষায় কথা বললো, তখন সে বুঝতে পারছে এবং পরবর্তীতে সে ওইভাবে করছে। তো এমন লোক রিক্রুট করতে হবে, বা এমন কাউকে সুপারিনটেন্ডেন্সে থাকতে হবে যে ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ঠিক আছে, এবং যদি তারপরেও বুঝতে সমস্যা হয় তাহলে ল এবং ল্যাঙ্গুয়েজ মানে এই প্রজেক্টের ক্ষেত্রে কোন ল কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হবে সেটা ওখানে বলা আছে 1.4 আর 1.4 দেখে নেব। ওটা তো ইম্পর্টেন্ট কিছু না, বাট আমার মনে হয়েছে যে এটা বলা উচিত, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, কারোর যদি ফাইনালি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর আমিও একটু মাথায় চিন্তা করে দেখি যে ওরকম কোনো কিছু ভুলে গেছি কিনা, আরেকবার একটু দেখে নিই, দেখে আমি বলে দিই। আমি একটু দেখতে থাকি, তার মাঝখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, অলমোস্ট সবই বলা হয়েছে আর কি। ওকে, আর কোনো কোশ্চেন? 10:24 বাজে। জি ভাইয়া, আজকে তো সিক্সটা নিয়ে পড়ানো হবে তাই না? এরপরে 7 আচ্ছা, তাহলে আমি চেষ্টা সিক্সে। করব যদি আমার হাতে সময় থাকে। দেখেন জি জি। একটা ক্লজ 6 ক্লজটা হুম, হচ্ছে হুম, সবচেয়ে ছোট, অনলি হুম, 2 পেজ। হুম, হুম, এইটা শেষ করতে আমার এই প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। জি জি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার আর চেষ্টা থাকবে আগামী দিন অন্তত 2টা ক্লজ একসাথে শেষ করা। হুম, হুম। যদি ইন কেস না পারি তাহলে অন্তত অ্যাট লিস্ট একটা তো হবেই। আচ্ছা, তাহলে একটু রিপিটে মানে ফ্ল্যাশব্যাক থেকে বলি। এখানে দুইটা জিনিস আমার একটু কনফিউশন আছে। একটা হচ্ছে যে ভাইয়া বলছিলেন প্রথম দিকে ইমিগ্রেশন আর ইমিগ্রেশন নিয়ে, হ্যাঁ, ওইটা একটু আমার কনফিউশন আছে 6.4 এ। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিচ্ছি। 6.4 এর ক্ষেত্রে ইমিগ্রেশন যেটা, আর ইমিগ্রেশন সেটা হচ্ছে হুম, যখন চাইনিজ এমপ্লয়কে হুনান কনস্ট্রাকশন সাপোজ ওই দেশ থেকে নিয়ে আসতেছে, তার জন্য হুম, ইমিগ্রেশন লটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার কারণ হচ্ছে হুম, সে ওই দেশ ত্যাগ করে এখানে আসতেছে, কিন্তু তার মিনিমাম ওয়েজ বা হুম, হুম। তার কত ঘন্টা ছুটি হবে না হবে সেটা চাইনিজ ল অনুযায়ী হবে। বুঝতে পারছি? আচ্ছা। আর আমি যখন ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছি ওই দেশে, হুম, 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 হ্যাঁ, হুম, তখন সেই হুম, ক্ষেত্রে আমি মনে করেন এখন সৌদিতে যাচ্ছি, বা আমি এখন হুম, দুবাইতে যাচ্ছি, এখন জার্মানিতে যাচ্ছি, তখন ওইখানে হুম। আমাকে বলা হচ্ছে ইমিগ্রেন্ট, আমার ওইখানকার ল আমার জন্য ইম্পোজ হবে। এখন মানে চাইনিজ যখন এই দেশে আসতেছে তখন তার ক্ষেত্রে তো ইমিগ্রেন্ট লটাও কিছু ক্ষেত্রে হবে তাই না? কারণ সেও তো কিছু ক্ষেত্রে ইমিগ্রেশন। হবে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হবে, বাট তারও যে যেটা বললাম লেবার ল তো সাধারণত কি কি জিনিস বলা আছে, ওয়েজেস এর কথা বলা, মানে বেতনের কথা বলা আছে, তারপর হ্যাঁ হ্যাঁ। ছুটি কয়দিন হবে এটার কথা বলা আছে। তো এইসব ল তার জন্য এটা ইউজ হবে। আচ্ছা, কিন্তু আপনি বা আমি যখন সৌদি বা দুবাইতে যাচ্ছি তখন কিন্তু তখন আমার ওয়েজেস কিন্তু ওই দেশের সাথে ম্যাচ করে হবে। হ্যাঁ, ওই দেশের সাথে ম্যাচ করে হবে, কারণ এখানে আমাকে যে হায়ার করতেছে সে এখানকার হুম। কোনো কোম্পানি না। ও আচ্ছা, আন্ডারস্টুড। এবার আচ্ছা, আন্ডারস্টুড। ওকে, নেক্সট। আমার হায়ারিং অথরিটি। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই, ওই যে যে লাস্টে যে কোশ্চেনটা করছিলাম যে আমি কন্ট্রাক্টর হয়ে বা আমার সাব কন্ট্রাক্টর হয়ে আমি কন্ট্রাক্টরকে বা ইঞ্জিনিয়ারকে লেটার ইস্যু করতে পারি কিনা? হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল হ্যাঁ, পার্সোনাল। ডিসরাপ্টেড এটাকে বলা হয় যে হ্যাঁ। ডিসরাপ্টেড অফ ওয়ার্কে আমি এটা তাকে হুম, বলতে পারি যে আমার একটা ডিসরাপশন হচ্ছে, হুম। আচ্ছা। ওয়ার্ক প্রোগ্রেসের ক্ষেত্রে ডিসরাপশন হচ্ছে। এবং এটা হচ্ছে আপনার ইউকের সোসাইটি অফ কনস্ট্রাকশন লতে ডিসরাপশন সম্পর্কে ডিটেল বলা আছে। ডিসরাপশন মানে এই না যে শুধুমাত্র আমার প্রোগ্রেসের হ্যাম্পার হওয়াটা ডিসরাপশন না। হ্যাঁ, অনেকে হুম, হুম, সেক্ষেত্রে আপনাকে বললো যে না তোমাদের প্রোগ্রেসিভ কোনো হ্যাম্পার হচ্ছে না। কিন্তু যদি এমন হয়ে থাকে, এমন একটা কাজ যেটা দীর্ঘ সময়ব্যাপী ইম্প্যাক্ট আসতে পারে, অথবা এখন হচ্ছে এর ইম্প্যাক্ট পরে আসতে পারে, বা হুম। স্বাভাবিক সিনক্রোনাইজেশন নষ্ট করে, তো বা সিম্ফনিটা নষ্ট করে, তখন সেই ক্ষেত্রে এটা ডিসরাপশন বলা যেতে পারে। আর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এমপ্লয়ারের অমুক ব্যক্তির দ্বারা এই কারণে আমার ডিসরাপশন হচ্ছে। এটা ভাইয়া ফিডিকের কোন লকে ফলো করে? ফিডিকের কোনটা? কোন ক্লজকে? এই যে ক্লজ মেনটেন করে আমি হ্যাঁ, এইটা বলবো যে এমপ্লয়ারের এটার জন্য আমার এই ডিসরাপশনটা হচ্ছে, ওই এটা যে আমি ফিডিকের যেমন কোন? মনে করেন তার একটা ভুলের কারণে আমার ইম্পোর্ট পারমিট পাইতে দেরি হয়েছে। হুম হুম হুম। ওকে, তখন আচ্ছা। সেক্ষেত্রে আমি 17.4 অনুযায়ী বলতে পারি
যে এই আমাকে তো এখানে ইন্ডেমনিটি দেওয়া আছে যে তোমার কারণে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার কারণে তোমার ক্ষতি হয়েছে, তাহলে এই ব্যক্তিকে তুমি এখন কি করবা করো। ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখন শেষ করি। জি ভাই, তাহলে ওই যে ভাই ওই যে চিঠিগুলো দেখালেন ওইগুলা ভাই খুব ইম্পর্টেন্ট। ওইগুলা তো ওইগুলা হচ্ছে আপনার কি বলবো, এটা কনফিডেন্সিয়াল, তো ওইগুলা আমি গ্রুপে শেয়ার না করে আমি ইন্ডিভিজুয়াল শেয়ার করে দেবো। ওকে ওকে ভাই, ওকে। ঠিক আছে। ঠিক আছে ভাই। নেক্সট ক্লাস আমাদের আচ্ছা সাথে নেক্সট, হবে। আচ্ছা নেক্সট ক্লাস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি শনিবারে আমার আব্বু আম্মু আসছে তো এখানে, আব্বু আম্মু চলে যাবে 10টার সময় তাদের গাড়ি। আমি হয়তো শনিবারে ক্লাসটা নিতে পারবো না। আমি নেক্সট আপনাদের ক্লাস অ্যাজ পার যে রুটিন অনুযায়ী আপনার নেক্সট ক্লাস হওয়ার কথা হবে বুধবারে, আগামী বুধবার হবে। ভাই গ্রুপে আপডেট দিলে হয়ে আমি যাবে, আমি আপডেট ক্লাসের দিয়ে আগের দিন বা একদিন আগে, তাহলে হবে ভাই। আর আপনাদের ঠিক বুঝতে মনে হবে হয়। এটা সচরাচর বা জেনারেল কোনো ক্লাস না। এক্ষেত্রে আপনারা আমার মানে ক্লাস লেকচার শুনে হয়তো বা বুঝতে পারছেন, আমারও নিজের প্রচুর স্টাডি করা লাগে। হুম। জি জি। সো এমন না যে আচ্ছা ঠিক আছে শনিবারে ক্লাস নিতেছি না, শুক্রবার ক্লাসটা নিয়ে নিলাম বা রবিবারে ক্লাসটা নিয়ে নিলাম, আমারও প্রিপারেশন নেওয়ার জন্য সময় লাগে। তো এক্ষেত্রে কোনো দিন যদি ক্লাস মিস হয় তাহলে এমন না যে ওটা কোনো মানে অল্টারনেট ডেতে হবে, আমাদের যে জেনারেল রুটিন সেই অনুযায়ী হবে। ঠিক আছে ভাইয়া। ওকে। ঠিক আছে, সমস্যা নাই, এরকম সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কোশ্চেন না থাকলে আপনি একজন একজন করে লিভ নেন। আর আমিন খান খাদার ভাই উনি এইমাত্র জয়েন করছেন, আমি ওনার সাথে দেখি পার্সোনালি কথা বলতেছি। ঠিক আছে, যাদের যাদের কোশ্চেন নেই প্লিজ লিভ। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন?